আচ্ছা, যেটা বলতেছিলাম, তো এখানে হচ্ছে যে ওয়েস্টটাকে পানি বানানোর জন্য ওর সাথে যে হাইড্রোজেন যুক্ত হয়েছে, তাহলে দ্রবণ থেকে আমাদের হাইড্রোজেন আয়নের পরিমাণটা আবার কমে গেছে না? কমে গেছে না? তো কমে গেলে কি হবে? এটাকে ব্যালেন্স করার জন্য কি হবে? কমে গেলে এটাকে ব্যালেন্স করার জন্য ওই যে আমাদের আরও অতিরিক্ত অ্যাসিড তো আছেই, অ্যাসিড আছে না, ওই অ্যাসিড হচ্ছে আরও ভাঙবে, ভেঙে হচ্ছে H+ এবং হচ্ছে CH3COO, এই আয়নটা হচ্ছে কনস্ট্যান্ট রাখবে। বুঝতে পারছো? মানে পুরো বাফার দবানোর উদ্দেশ্যই হচ্ছে হাইড্রোজেন আয়নের পরিমাণটাকে কনস্ট্যান্ট রাখা। বুঝছো কি বলছি? পিএইচটাকে কনস্ট্যান্ট রাখা, ব্যালেন্স করে রাখা। এইভাবে হচ্ছে অ্যাসিড এবং ক্ষার যাই যোগ করি না কেন, পিএইচের তেমন কোনো পরিবর্তন হয় না। বুঝলো? দোনোটা যদি দুর্বল বা দোনোটা যদি সবল ক্ষার এরকম হয়, কোথায় দোনোটা যদি দুর্বল ক্ষারের সিট বা দুর্বল সবল ক্ষারের সিট কোথায় হইলে দ্রবণে, এই দ্রবণে, তাহলে তো আমি এটাকে বলবো না, বাফার তো বলবো না। বাফার হতে হলে একটা দুর্বল একটা সবল হতে হবে। হ্যাঁ, বাফার হইতে হলে কি করতে হবে? একটা উইক অ্যাসিড নিতে হবে, উইক অ্যাসিডের সাথে দুর্বল ক্ষারের বিক্রিয়া উৎপন্ন লবণ। উইক আমি কিন্তু হচ্ছে এই মিশ্রণটাকে বাফার বলি নাই। বাফার বলছি কাকে? এবং মিশ্রণকে বলছি। এই মিশ্রণটা বাফার দ্রবণ না তো, এখানে বাফার দ্রবণ না। ঠিক আছে? মিশ্রণের ভিতরে যদি থেকে যাইতো, তাহলে মানে একটা পাত্রের মধ্যে আমরা যদি এই তিনটে উপাদানকে যদি পাইতাম, সেটাকে বাফার বলা যাইত না। একটা পাত্রের মধ্যে আমরা যদি এই তিনটে জিনিস পাই, তাহলে সেটাকে বাফার বলা যাবে না, সেটা বাফার হবে না। বাফার হইতে হলে কী হইতে হবে? উইক অ্যাসিড এবং তার সাথে সবল ক্ষারের বিক্রিয়া উৎপন্ন লবণ, এই দুজনের মিশ্রণ হইতে হবে। আবার ক্ষারীয় বাফারের ক্ষেত্রেও একটা উইক বেস হইতে হবে এবং তার সাথে সবল অ্যাসিডের বিক্রিয়া উৎপন্ন লবণ হইতে হবে। এই দুইজনের মিশ্রণকে আমরা বাফার বলতে পারবো। আচ্ছা দেখো এবার ও কীভাবে কাজ করে, ও কীভাবে হচ্ছে ব্যালেন্স করে, এটা দেখো। তো এই জিনিসটা হচ্ছে কীভাবে আয়নিত হবে? NH4+ আয়ন এবং হচ্ছে OH- আয়ন, এইভাবে আয়নিত অবস্থায় আছে। এটা আবার আয়নিত অবস্থায় আছে NH4+ আয়ন প্লাস হচ্ছে Cl- আয়ন, তাই না? আচ্ছা, তো এখন এখানে যদি আমরা অ্যাসিড যোগ করি, এখানে বুঝছো, সামান্য পরিমাণ অ্যাসিড যদি দিই, তাহলে অ্যাসিডের সাথে হাইড্রোজেন আয়ন আসতেছে, বুঝছো? এই হাইড্রোজেন আয়নের সাথে হচ্ছে আমাদের OH বিক্রিয়া করে, এই OHটা হচ্ছে বিক্রিয়া করে এটাকে পানি বানাই ফেলে, H2 বানাই ফেলে। তাহলে OH দ্রবণ থেকে OH কমে গেল। এই OHকে ব্যালেন্স করার জন্য কী হবে? এই বিক্রিয়াটা হচ্ছে আরেকটু ভাঙবে, মানে আমাদের দুর্বল যে ক্ষারটা আছে, সেটা হচ্ছে ভাঙবে। NH4OH হচ্ছে ভাঙবে, ভেঙে এটা পরিমাণটাকে আবার ব্যালেন্সে আনবে। NH4+ আয়ন। বাফার দোকানে দুর্বল শীত বা দুর্বল ক্ষার সম্পূর্ণ ভাঙে না। দুর্বল অ্যাসিড এবং দুর্বল ক্ষার কোনো দ্রবণই সম্পূর্ণ ভাঙে না। দুর্বল অ্যাসিড এবং দুর্বল ক্ষারের বিয়োজিত হয় মাত্র ওই 5% বা আরও কম বিয়োজিত হয়, বুঝছো? খুবই কম বিয়োজিত হয়, বা 1% বিয়োজিত হয়, এরকম। এই গেল একটা। যদি আমরা এখানে দিতাম, কি বলে, এটা তো অ্যাসিড দিয়েছি তখনকার কাহিনী। যদি আমরা এখানে হচ্ছে OH দিই, মানে ক্ষার দিই, এই দ্রবণের সাথে যদি আমরা ক্ষার যুক্ত করি, তাহলে ক্ষারের পরিমাণ কীভাবে ব্যালেন্স হবে? ক্ষার দিলে হচ্ছে OH-এর যে ঘনমাত্রা, সেটা বেড়ে যাবে। এই ঘনমাত্রাকে ব্যালেন্স করার জন্য OH-এর সাথে এই অ্যামোনিয়াম আয়ন NH4+, অ্যামোনিয়াম আয়ন তো বহুত আছে, এখানে বহুত আছে না, যে কোনো একটা অ্যামোনিয়াম আয়নের সাথে যুক্ত হয়ে এটাকে হচ্ছে অ্যাসিডে কনভার্ট করবে, NH4OH অ্যাসিডে কনভার্ট করবে। তাহলে দ্রবণের ভিতরে আমি হাইড্রোজেন আয়নের পরিমাণটা আর অতিরিক্ত পাবো না এবং পিএইচে কোনো পরিবর্তন হবে না, বুঝছো? এভাবেই হচ্ছে বাফার দ্রবণ নিজেদের পিএইচটাকে মেনটেন করে রাখে। কারণ এটা থেকে যদি বলো তো পিএইচ এর মান বের করো, পিএইচ এর মান বের করার সূত্র আছে। যদি অ্যাসিড বাফার হয়, সেটা তো দেখো, অ্যাসিড বাফারের সূত্র কি? অ্যাসিড বাফারের ক্ষেত্রে পিএইচ বের করার সূত্র হচ্ছে পিএইচ ইকুয়ালস হচ্ছে P/Ka প্লাস লগ লবণ বাই অম্ল, লবণ নিচে হচ্ছে অম্ল মানে অ্যাসিড, বুঝছো তো? এদের কি থার্ড ব্র্যাকেট মানে কি? মানে হচ্ছে যে ঘনমাত্রা, ঠিক আছে? ঘনমাত্রা। তবে একটা সুবিধা আছে, আমরা এখানে উপরে নিচে দুই জায়গায় ঘনমাত্রা না বসে দুই জায়গায় যদি মোল বসাই, তাইলেও হবে। উপরে নিচে যদি মোল বসাই তাহলেও হবে। কেন হবে? কারণ হচ্ছে ঘনমাত্রা মানে কি? ঘনমাত্রা মানে হচ্ছে মোল পার লিটার, বুঝছো? আবার নিচেও হচ্ছে মোল পার লিটার, তাই না?
এরকম না, তাহলে পালিটার কাটাকাটি করা যায়, পালিটা কাটাকাটি করে শুধু মূলটাকে বসাই দেওয়া যায়। বুঝতে পারছো এর কাহিনী? এগুলো কাহিনী, এটা হচ্ছে সেই রকম। আবার যদি ক্ষারীয় বাফারে পিএইচ বের করতে বলে, ক্ষারীয় বাফার, ক্ষারীয় বাফারে পিএইচ বের করতে গেলে সরাসরি পিএইচ বের করার দরকার নাই, তাহলে সূত্র দেখে তুমি মানে কনফিউজ হয়ে যাবে। তুমি করবা কি, যেহেতু ক্ষার, তাহলে আমরা এখানে পিওএইচ বের করবো আগে। পিওএইচ ইকুয়ালস হচ্ছে পি অফ কী হবে বলো তো, কেবি হবে, বুঝছো, প্লাস লবণ বাই ক্ষার হবে। সিম্পল, একদম ইজি। উপরে হচ্ছে লবণ, নিচে হচ্ছে ক্ষার। বুঝতে পারছো? লবণ বাই ক্ষার হলো না? তো এখন এটা বের করার পরে তুমি পিএইচ কীভাবে বের করবো, ওই যে পিএইচ ইকুয়ালস হচ্ছে 14 মাইনাস পিওএইচ। ইজি না? একদম ইজি কিন্তু। আচ্ছা, প্রশ্ন কীভাবে আসে সেটা আমি তোমাকে দেখাই। প্রশ্ন হচ্ছে, দেখো প্রশ্নে কি বলতে পারে। দেখো বলতে পারে কি, 500 মিলিলিটার, বলতে পারে হচ্ছে এরকম একটা পাত্র দিল আর কি, একটা পাত্র দিল, এটার ভিতরে আছে হচ্ছে আমাদের CH3COOH, একটা দুর্বল অ্যাসিড, তাই না? কতটুকু? 500 মিলিলিটার, 500 মিলিলিটার 0.5 মোলার, 0.5 মোলার। আচ্ছা, এই পাত্র, বিপাত্র, আচ্ছা এটার ভিতরে কি দিল? এটার ভিতরে দিল মনে করো সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা কত দিল? আর 250 মিলিলিটার, 0.25 মোলার, 0.25 মোলার, ঠিক আছে দিল। আর আরেকটা পাত্র, সি পাত্র হচ্ছে A+B এর মিশ্রণ। এই হলো অবস্থা। তো কী প্রশ্ন করতে পারে? প্রশ্ন করতে পারে যে সি পাত্রের দ্রবণের পিএইচ বের করো, প্রশ্ন করতে পারে। সি পাত্রের দ্রবণে পিএইচ বের করো। সি পাত্র মানে কি? এই দুটোর মিশ্রণ। তো এই দুটোর মিশ্রণে সি পাত্রের ভিতরে কী হবে? সি পাত্রের ভিতরে কী হবে? CH3COOH প্লাস হচ্ছে NaOH, এই দুটো বিক্রি হবে না? এই দুটো বিক্রি হবে। বিক্রি হইলে কী হবে? এখানে বিক্রি হইলে হবে হচ্ছে CH3COONA প্লাস হচ্ছে H2O, বুঝছো? এরকম বিক্রি হবে। তো আমরা আগে এ এবং বি এর মানে এই দুজনের মূল সংখ্যাটা আগে বের করে ফেলি। এই পাত্রের ভিতরে হচ্ছে CH3, খেয়াল করো, CH3COOH এর মোল সংখ্যা n ইকুয়ালস টু কত? সূত্র হচ্ছে SB/1000, SB/1000, জানো তো এটা? না জানলে জেনে রাখো। এই এনের সূত্র আছে। মোল সংখ্যাকে আমরা হচ্ছে W/M দ্বারা প্রকাশ করতে পারি, মানে ভর বাই মোলার ভর দ্বারা বের করতে পারি। আবার হচ্ছে SB/1000 প্রকাশ করতে পারি। বুঝতে পারছো? এইভাবে মানে বের করতে পারি। যাই হোক, তো এখন কী করতে হবে? CH3COOH হচ্ছে মোল সংখ্যা কী বের করবে? SB/1000। এস মানে হচ্ছে ঘনমাত্রা, এস মানে হচ্ছে 0.5 ঘনমাত্রা, বি হচ্ছে কত? 500। দেখো দি কত আসে, অ্যান্সার কত আসে? 0.25 নাকি? হ্যাঁ, 0.25 মোল, এই হলো আর পরিমাণ। হ্যাঁ, আচ্ছা,
তারপর হচ্ছে বিপাত্রে সোডিয়াম হাইড্রক্সাইডের মোল সংখ্যাটা বের করি। মূল সংখ্যা দিয়ে কি করতে? মোল সংখ্যাতে আমরা তুলনা করবো কতটুকুর সাথে কতটুকু বিক্রিয়া করবো। এখানে তুমি সমতাকৃত বিক্রিয়া থেকে কি দেখতেছো, এক মোল অ্যাসিডের সাথে এক মোল ক্ষার বিক্রিয়া করে। তো আমরা মোল সংখ্যা বের করে এদের বিক্রিয়া মানে হিসাব করে দেখবো যে কতটুকুর সাথে কতটুকু বিক্রিয়া করলো, কতটুকু লবণ উৎপন্ন করলো এবং কতটুকু কে বাকি থাকলো, অ্যাসিড বাকি থাকলো নাকি ক্ষার বাকি থাকলো। বুঝতে পারছো? এই জন্য মোল সংখ্যা লাগবে, তুলনা করতে গেলে এই মোল সংখ্যাটা লাগে। সোডিয়াম হাইড্রক্সাইডের আর মোল সংখ্যা n ইকুয়ালস হচ্ছে HV/1000। একদম অ্যান্সার করার মতো করেই তোমাকে দেখাইতেছে আর কি। এস এর পরিমাণ কত ছিল 0.25 ইন্টু ভি হচ্ছে 250 ছিল না 250 এবং এটা হচ্ছে 1000। দেখো যে কত আসে এখন। দেখবেন 0625 0.0625 মোল, তাই না? আচ্ছা তাহলে এখন দেখো অ্যাসিড আছে হচ্ছে এত মোল এবং ক্ষার আছে হচ্ছে এত মোল। আমরা বিক্রিয়া থেকে দেখতে পাই যে এরা এক মোলের সাথে এক মোল মানে সমানুপাতে বিক্রিয়া করে, তাই না? সমানুপাতে বিক্রিয়া করে। তাহলে আমরা এখন কি লিখবো, 1 মোল NaOH ইকুইভ্যালেন্ট হচ্ছে 1 মোল CH3COOH। বুঝছো? যেহেতু আর পরিমাণটা কম, সোডিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণটা কম, এটা তো আগে শেষ হয়ে যাবে। তাহলে আমরা যদি এই পাশে 0.0625 মোল NaOH এ বিক্রিয়া করবো কতটুকুর সাথে, এই পরিমাণে 0.0625 মোল অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে। বুঝছো? বুঝতে পারছো? বিক্রিয়া করে আমাদের ক্ষার তো শেষ হয়ে গেল, সোডিয়াম হাইড্রোক্সাইড একদম শেষ হয়ে গেল। অ্যাসিড কি শেষ হয়েছে? অ্যাসিড শেষ হয় নাই। অ্যাসিডটা শেষ হয় নাই, তাহলে আমাদের অবশিষ্ট অ্যাসিড কত? অবশিষ্ট CH3COOH এটা কত? এটা পরিমাণ হচ্ছে পাইলাম আমরা 0.25 থেকে বিয়োগ করো 0.0625 বিয়োগ করে দেখো তো কত আসে। 0.1875 মোল। এই পরিমাণ অ্যাসিড এখনও বাকি আছে। আবার খেয়াল করো, এই যে এতটুকু যে বিক্রিয়া করছে সোডিয়াম হাইড্রোক্সাইড এত বিক্রিয়া করছে, অ্যাসিড এতটুকু বিক্রিয়া করছে, তাহলে লবণ কতটুকু উৎপন্ন হবে? এতটুকু তো উৎপন্ন হবে, কারণ আমরা দেখছি যে এক মোলের সাথে এক মোল বিক্রিয়া করে লবণ এক মোল তৈরি করে। বুঝছো? তাহলে এই লাইনটাও লিখে দিই 0.0625 মোল NaOH ইকুইভ্যালেন্ট হচ্ছে 0.0625 মোল লবণ CH3COONA। বুঝছো? তাহলে আমি এবার দেখো, এবার হচ্ছে সি পাত্রের ভিতরে আমি কী পাইতেছি। সি পাত্রের ভিতরে আমি পাইতেছি 0.1875 এত মোল দুর্বল অ্যাসিড CH3COOH এটা পাইতেছি, এবং পাইতেছি কি 0.065 মোল CH3COON এই লবণটাকে পাইতেছি। তাহলে একটা দুর্বল অ্যাসিড এবং তার লবণের মিশ্রণ না এটা, তাহলে এটা কি একটা বাফার দ্রবণ হয়ে গেল না? একটা বাফার দ্রবণ হয়ে গেল। এখন তোমার মাথায় যে প্রশ্নটা ছিল যে ক্ষারের কী হবে, দেখছো ক্ষারের কী হলো? ক্ষার তো শেষ হয়ে গেছে। এবং যদি তারা বাফার নিয়ে প্রশ্ন করতে যায় তাহলে তোমাকে এরকম সবল অ্যাসিড বা সবল ক্ষারটাকে শেষ করে দেওয়ার জন্য এই পরিমাণ দিবে। আমি যেমন এখানে কমাই দিছি, শেষ করে দেওয়ার মতোই হচ্ছে এইভাবে দিবে। বুঝলা কি বলছি? আচ্ছা, এখন আমরা এই দ্রবণের পিএইচ কীভাবে বের করবো? পিএইচ বের করার ওই যে সূত্র, সেই সূত্রে আমরা চলে যাই। পিএইচ বের করার সূত্র কী ছিল? পিএইচ ইকুয়ালস হচ্ছে, ও আচ্ছা ভালো কথা, যেহেতু এটা দুর্বল অ্যাসিড, এই দুর্বল অ্যাসিডের একটা কে এর মান আছে, এবং এটা প্রশ্নে দেওয়া থাকবে 1.8 × 10⁻⁻5 এই মানটা দেওয়া থাকবে। বুঝছো? এটা দেওয়া থাকবে। আচ্ছা, এখন আমরা চলে যাই এখানে। তাহলে সূত্র অনুযায়ী সূত্র বসাই দিই। পিএইচ হচ্ছে পিএইচ যেন কী ছিল? পি অফ কে এ প্লাস হইতেছে লবণ বাই অম্ল। বুঝছো? লবণ বাই হচ্ছে অম্ল, এই হলো সূত্র। বুঝছো? তো আমরা লবণ বাই অম্ল না লিখে আমরা হচ্ছে সরাসরি এটা লিখতে পারি। আমরা লিখতে পারি হচ্ছে
লবণ হচ্ছে এই যেটা CH3COONA এবং হচ্ছে CH3COOH, এটা লিখতে পারি, লবণময় অম্ল আর কি। এখন এখানে চলো আমরা মান বসে, পি অফ কে মানে হচ্ছে পি মানে কি মাইনাস লগারিদম, তাহলে এটা হচ্ছে মাইনাস লগ অফ কে এ, বুঝছো, প্লাস লগ, এইগুলোর মান বসাই দিই। এই যে কি বলছি তোমাকে, উপরে নিচে ঘনমাত্রা অথবা হচ্ছে মূল সংখ্যা বসাইলেই হবে, আমরা ঘনমাত্রা না বসাই আর সরাসরি মূল সংখ্যায় বসাইতে পারি, কোনো সমস্যা নাই। আচ্ছা, তাহলে উপরে লবণের ঘনমাত্রা হচ্ছে 0.0625, এত মোল, এটা লিখতে পারো নাও লিখতে পারো, কোনো সমস্যা নেই। নিচে হচ্ছে 0.1875 মোল, বুঝলা? আচ্ছা, এবার আমরা আসি মাইনাস লগ কি এর মান কত ছিল, 1.8 × 10⁻⁻5 মান বসাই দিবা, প্লাস লগ এদের মান বসাই দিবা। এবার ক্যালকুলেটার বসাবা, সব ক্যালকুলেটার বসাও, 0.0625 আর 0.1875, ক্যালকুলেটার পুরোটা বসাও একসাথে। 4.267. ডুপ্লিকেট কপি ফন্ট, দেখলাম যে ক্যালকুলেটার আছে নাকি, আছে মনে হয় ক্যালকুলেটার, কিন্তু আমি জানি না কেমনি ইউজ করতে হয়। কত আসছে, 4.267, তাহলে এটা হচ্ছে 4.267, এই হচ্ছে পিএইচ। তাহলে বাফার দ্রবণের পিএইচটা, বাফার মিশ্রণের পিএইচটা আমরা বের করে ফেললাম। বুঝতে পারছো, এইভাবেই করতে হয়। পারা যাবে না, বাফার দ্রবণের পিএইচ আমরা বের করে। আবার ক্ষারীয় বাফার হইলেও সেম একই রকম। ক্ষারীয় বাফার হইলে তুমি দেখবে কোনো একটা দুর্বল ক্ষার আছে, মানে বিক্রিয়া করার পরে মানে এই মিশ্রণের ভিতরে দেখবে যে একটা দুর্বল ক্ষার আছে এবং একটা লবণ থাকবে, তার অ্যাসিড কিন্তু থাকবে না তখন আর, ঠিক আছে, দুর্বল ক্ষার এবং লবণ থাকবে, তাহলে তখন এটা হচ্ছে বাফার দ্রবণ হলো। বাফার দ্রবণের একটু দেখতে হয়েই গেল। আচ্ছা, এবার চলো আমরা যাই হচ্ছে আর কি আছে জায়গায়, কেপিকেসির কাহিনী আছে কিছু। কেপিকেসি মানে কি, সাম্য ধ্রুব। লাসা তেলের নীতি পারো, লাসা তেলের নীতি আছে এখানে। লাসা তেলের নীতি 19 পরে একটুখানি আলোচনা করি। লাসা তেলের নীতি হইতেছে উমুখী বিক্রিয়ার উপর হচ্ছে একটা মতবাদ আছে। উমুখী বিক্রিয়ার যেমন NH, যেমন নাইট্রোজেন গ্যাস প্লাস হচ্ছে হাইড্রোজেন গ্যাস, এদের দুজনের মিশ্রণের ফলে উৎপন্ন হইল এখানে NH3 অ্যামোনিয়া গ্যাস। তো এটা হবে 2, এটা হবে 3, এই যে বিক্রিয়া, সমতাভেদ বিক্রিয়া। তো এখন প্রশ্ন করবে যে এই বিক্রিয়াতে, আচ্ছা, ΔH এর মানটা হচ্ছে এখানে মাইনাস, ΔH এর মান মাইনাস দ্বারা বোঝা একটা তাপোত্তোলক বিক্রিয়া, এটা হচ্ছে তাপোত্তোলক বিক্রিয়া, বুঝছো, কথা বুঝছো? না হলে উৎপাদের সাথে একটা টেম্পারেচার দেওয়া থাকবে প্লাস দিয়া, এটা দেওয়া থাকবে, না হলে এইভাবে মাইনাস দেওয়া থাকবে ΔH এর মান। ΔH এর মান মাইনাস কত, এটা আমি ভুলে গেছি, 92 নাকি 180 মনে নাই আমার। আচ্ছা, যাই হোক, এখন কথা হচ্ছে এই বিক্রিয়ার সাম্যাবস্থায় কি লাগে না, এটা প্রশ্নে দেওয়া থাকে, লাগে না।
তো কথা হচ্ছে যে এটা একটা উভমুখী বিক্রিয়া। উভমুখী বিক্রিয়ার বৈশিষ্ট্য হচ্ছে এরা সাম্যাবস্থায় আসার চেষ্টা করে। সাম্যাবস্থা বলতে কী বোঝায়, মানে সম্মুখমুখী বিক্রিয়ার হার এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার হার সমান থাকে। অর্থাৎ হচ্ছে যতটুকু পরিমাণ বিক্রিয়ক বিক্রিয়া করে উৎপাদে পরিণত হবে, একই সময়ে ঠিক ততটুকু পরিমাণ উৎপাদ আবার ভেঙে বিক্রিয়কে পরিণত হবে। বুঝছো? একদম পুরো রেটটা সেম থাকবে, মানে বিক্রিয়া সামনের দিকে আগানোর পিছনের দিকে আসার রেট একদম হুবহু সেম থাকবে। তো এমন যদি হয় তাহলে বিক্রিয়া সামনের দিকে আগাক আর পিছনের দিকে আগাক, আমরা হয়তো বিক্রিয়কের পরিমাণটা কমতে দেখবো না, আবার উৎপাদের পরিমাণ কমতে বা বাড়তে দেখবো না। বিক্রিয়কের পরিমাণও কমতে বাড়তে দেখবো না, এটার পরিমাণও কমতে বাড়তে দেখবো না। দেখবো আমাদের কাছে মনে হবে বিক্রিয়াটা স্থির, আমাদের কাছে মনে হবে সব কিছু স্থির আছে, এটাও কমতেছে না বাড়তেছে না, এটাও কমতেছে না বাড়তেছে না, আমাদের কাছে মনে হবে বিক্রিয়াটা স্থির থেমে গেছে। কিন্তু বাস্তবে বিক্রিয়া স্থির না, বাস্তবে বিক্রিয়া চলতেছে, সম্মুখমুখী বিক্রিয়া পশ্চাৎমুখী বিক্রিয়া একই সাথে একই রেটে চলতেছে। বুঝতে পারছো? তো এখন এই বিক্রিয়ার সাম্যাবস্থায় এমন অবস্থায় আমরা কী চেঞ্জ করতে পারি, তাপচাপ এবং ঘনমাত্রা চেঞ্জ করতে পারি। তাপচাপ এবং ঘনমাত্রা যদি চেঞ্জ করি তখন বিক্রিয়ার গতি কিন্তু পাল্টাই দিতে পারে। তা কীভাবে চেঞ্জ করলে কী পাল্টাইবে, এটা দেখবো হচ্ছে আমরা এই ডেল এইচ থেকে। প্রথমে তাপমাত্রার প্রভাব দেখবো ডেল এইচ থেকে। ডেল এইচ হচ্ছে মাইনাস দেওয়া আছে, মানে এটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া। তাপ উৎপাদী বিক্রিয়া যদি হয় তার মানে বিক্রিয়াটা এখানে ওর নিজের সাথে এখানে হিট জেনারেট করতেছে, কতগুলা মানে তাপও বের করে দিতেছে। কেন বের করে দিতেছে? কারণ হচ্ছে ওর বিক্রিয়কের ভিতরে যে পরিমাণ শক্তি ছিল, কথা বোঝার চেষ্টা করো, ওর বিক্রিয়কের ভিতরে যে পরিমাণ শক্তি ছিল উৎপাদ তৈরি করার জন্য এই পরিমাণ শক্তির দরকার নাই। এজন্য সে উৎপাদ তৈরি করার পরে অতিরিক্ত শক্তিটাকে বাইরে বের করে দেয়। এজন্য পাত্র গরম হয় এবং আমরা তাপটাকে বাইরে ফিল করতে পারি। কী বলছি বলো তো, বিক্রিয়কের ভিতরে যে পরিমাণ শক্তি ছিল ওই পরিমাণ শক্তি উৎপাদ তৈরি করার জন্য দরকার নাই বলেই হচ্ছে সে অতিরিক্ত তাপটাকে বের করে দেয়, বাইরে বের করে দেয়। ঠিক আছে? তাহলে এই বিক্রিয়াটাকে যদি আমি বেশি যদি উৎপাদ পাইতে চাই, মানে ওর পরিমাণটাকে যদি বেশি পাইতে চাই, তাহলে কী করতে হবে, ওই পাত্রটাকে ঠান্ডা করতে হবে। সাম্যাবস্থার তাপ হচ্ছে কমাই দিতে হবে। তাপ কমাই দিলে সে হচ্ছে আরও বেশি করে সামনে আগানোর সুযোগ পাবে। কারণ যে অতিরিক্ত তাপটা বের করে দিতেছে সেই তাপটা তো ওর জন্য বাধা, বিক্রিয়ার সামনের দিকে আগানোর জন্য সেই তাপটা হচ্ছে বাধা। তো তুমি যদি সাম্যাবস্থায় সেই বাধাটাকে যদি কমায় দাও, অর্থাৎ তাপের পরিমাণ যদি কমান হয়, তাহলে সম্মুখমুখী বিক্রিয়ার হার বৃদ্ধি হবে এবং আমরা বেশি উৎপাদ পাবো। বুঝতে পারছো? আর যদি সাম্যাবস্থায় তাপের পরিমাণ যদি বৃদ্ধি করা হয়, তাহলে তুমি কী করতেছো, বাধার পরিমাণ আরও বেশি বাড়াইতেছো। তো বাধার পরিমাণ বাড়াইলে ও কী করবে, পশ্চাৎমুখী বিক্রিয়ার হার বাড়াবে এবং সাম্যাবস্থা বাম দিকে সরে যাবে। বুঝলা? পরীক্ষায় প্রশ্ন আসে কী হবে, পরীক্ষায় প্রশ্ন আসতে পারে শিল্পক্ষেত্রে অধিক উৎপাদনের জন্য, মানে কি বেশি উৎপাদ পাওয়ার জন্য আমাদের কী করতে হবে। তখন তোমাকে বলতে হবে যেহেতু তাপ উৎপাদী বিক্রিয়া, তো এখানে একটা বাধা সৃষ্টি হয়েছে, তাপ তৈরি হয়েছে, তো আমরা হচ্ছে সাম্যাবস্থায় তাপমাত্রা কমাই দিব। তাপমাত্রা কমাই দিলে তখন সম্মুখমুখী বিক্রিয়ার হার বৃদ্ধি হবে এবং বেশি উৎপাদ পাবো আমরা। এভাবে প্রশ্ন আসে। আচ্ছা, তারপরে দেখো চাপের প্রভাব খাটে শুধুমাত্র গ্যাসীয় বিক্রিয়ার ক্ষেত্রে। চাপের প্রভাব শুধুমাত্র গ্যাসীয় বিক্রিয়ার ক্ষেত্রে আলোচনা করা যায়। এখন এগুলো সবাই হচ্ছে গ্যাস, নাইট্রোজেনও গ্যাস, হাইড্রোজেনও গ্যাস, আবার অ্যামোনিয়া এটাও গ্যাস। আমি ইচ্ছা করি এইভাবে দিচ্ছি আর কি, এগুলো হচ্ছে গ্যাস। তো গ্যাসীয় বিক্রিয়ার ক্ষেত্রে চাপের প্রভাবটা কীরকম? চাপের প্রভাব হচ্ছে আমরা দেখবো দুই সাইডে বিক্রিয়ার কত মোল সংখ্যাটা হিসাব করবো। দেখো বিক্রিয়কের মোল সংখ্যা হচ্ছে ওর 1 এবং হচ্ছে ওর 3, মানে মোট হচ্ছে কত, 4 মোল গ্যাস এখানে এই পাশে বাম পাশে বিক্রিয়কে, আর উৎপাদে হচ্ছে 2 মোল গ্যাস। তাহলে কম কোথায় বেশি কোথায়? বিক্রিয়কে বেশি, উৎপাদে কম। বুঝছো? তাহলে আমরা যদি এই বিক্রিয়ার সাম্যাবস্থায় চাপের পরিমাণ বৃদ্ধি করি, তাহলে বেশি পরিমাণ চাপ খেয়ে বুঝছো, অতিরিক্ত চাপের জন্য এই গ্যাসগুলো কমের দিকে আগাবে। কারণ যদি 4 মোল গ্যাস থাকে জায়গা বেশি লাগবে, 2 মোল গ্যাস থাকলে জায়গা কম লাগবে। তো তুমি তো চাপই দিতেছো, তুমি ওর জন্য জায়গা কমাইতেছো না। আমি যদি চাপ দিই তাহলে কি হবে, বেশি থেকে কমের দিকে আগাবে। ঠিক আছে? এই জিনিসটা মাথায় রাখবা যে বিক্রিয়ার সাম্যাবস্থায়, গ্যাসের বিক্রিয়ার সাম্যাবস্থায় চাপ বৃদ্ধি করা হলে কি হয়, ওই বিক্রিয়াটা হচ্ছে বেশি মোল থেকে কম মোলের দিকে আগায়। মানে এখানে এই ক্ষেত্রে বিক্রিয়ক থেকে উৎপাদের দিকে আগায়, মানে সম্মুখমুখী বিক্রিয়ার হারটা বৃদ্ধি হবে এবং আমরা বেশি উৎপাদ পাবো। ঠিক আছে? আচ্ছা, যদি এমন হইতো কোনো কারণে এমন একটা বিক্রিয়া আমরা নিলাম যেখানে দেখা গেল এখানে হইতেছে 1 মোল, এখানে দেখা গেল এখানে হইতেছে 5 মোল, আর এখানে হচ্ছে 3 মোল। এই বিক্রিয়ার সাম্যাবস্থা আমরা যদি চাপের পরিমাণ বৃদ্ধি করি তখন কী হবে, তখন হচ্ছে বিক্রিয়াটা এই উল্টা দিকে আগাবে, পশ্চাৎ দিকে আগাবে, মানে বেশি মোল থেকে কম মোলের দিকে আগাবে। ঠিক আছে? আচ্ছা, বুঝতে পারছো? আর যদি এমন হয়
আর যদি কোনো বিক্রিয়া যদি এমন থাকে যার হচ্ছে উভয় পাশেগুলোকে সেম, যেমন হাইড্রোজেন গ্যাস প্লাস হচ্ছে আয়োডাইড গ্যাস, বিক্রিয়া করলে 2 হাইড্রোজেন আয়োডাইড, তো বিক্রিয়া কেউ 2 মোল, একের এক 2, আর এখানে হইতেছে 2 মোল, দুই সাইডে হচ্ছে মোল সংখ্যা সমান। তো এই ক্ষেত্রে এই সব বিক্রিয়ার ক্ষেত্রে চাপের কোনো প্রভাব নাই, চাপ বৃদ্ধি করলেও কিছু হবে না, কমাইলেও কিছু হবে না, বুঝছো? ঘনমাত্রার প্রভাব হচ্ছে সবচেয়ে ইজি। ঘনমাত্রার প্রভাব হচ্ছে তুমি যদি বিক্রিয়কের ভিতরে ঘনমাত্রার প্রভাব মানে ঘনমাত্রা যদি বাড়ায় দাও, তাহলে বেশি বেশি বিক্রিয়ক বিক্রিয়া করে বেশি বেশি করে উৎপাদ তৈরি করতে পারবে। আমরা যদি বিক্রিয়কের ঘনমাত্রার পরিমাণ বৃদ্ধি করি, তাহলে বেশি বেশি বিক্রিয়ক বিক্রিয়া করে বেশি পরিমাণ উৎপাদ তৈরি করতে পারবে, অর্থাৎ সম্মুখমুখী বিক্রিয়ার হারটা বৃদ্ধি হবে। বুঝতে পারছো? এটাই। আবার যদি আমরা উৎপাদে যদি ঘনমাত্রা বৃদ্ধি করি, তখন উৎপাদ হচ্ছে বেশি করে ভেঙে হচ্ছে বেশি করে আবার বিক্রিয়ক উৎপন্ন করতে পারবে, অর্থাৎ পশ্চাৎমুখী বিক্রিয়া হার বাড়বে। এই হলো লাসাতেরিয়ার নীতি, পাবো না? আর বছর। আচ্ছা, এবার চলে আসো বিক্রিয়ার সাম্যাঙ্ক। এটা তো আমরা সাম্যাবস্থা বললাম। সাম্যাঙ্ক মানে হচ্ছে সাম্য ধ্রুব। একটা বিক্রিয়া সাম্য অবস্থা থাকলে তার একটা নির্দিষ্ট ওই যে সম্মুখী পশ্চাৎমুখী বিক্রিয়ার যে একটা হার, এই হারের একটা ইয়ে আছে, অনুপাত আছে, একটা ধ্রুবক আছে, সেই ধ্রুবকটাকে বলা হয় সাম্য ধ্রুবক বা সাম্যাঙ্ক। বুঝতে পারছো? তো সাম্য ধ্রুবককে হচ্ছে দুই ভাগে প্রকাশ করা যায়, মানে কী কী দিয়ে লেখা যায়। সাম্য ধ্রুবককে হচ্ছে কেসি লেখা যায়, আবার কেপিও লেখা যায়। কেপি এবং কেসি কী জিনিস? কে দ্বারা হচ্ছে সাম্য ধ্রুবক বোঝায়, আর সি মানে হচ্ছে কনসেন্ট্রেশন বা ঘনমাত্রা। তরল বা গ্যাসীয় যে কোনো প্রকার বিক্রিয়ার ক্ষেত্রে ওই বিক্রিয়ক বা উৎপাদিত ঘনমাত্রা থাকে, সেই ঘনমাত্রার উপর ডিপেন্ড করে আমরা যদি বের করি তখন সেটাকে কেসি বলা হবে, কেসি। আর হচ্ছে পি হচ্ছে প্রেশার, চাপ। কি বলছি তোমাকে মাত্র, যে প্রেশার হচ্ছে কাজ করে শুধুমাত্র গ্যাসীয় বিক্রিয়ার ক্ষেত্রে। গ্যাসীয় বিক্রিয়ার ক্ষেত্রে আমরা প্রত্যেকটা গ্যাসের চাপের হিসাব করে তারপরে কেপি বের করতে পারবো। বুঝলা? মানে প্রেশার থেকে আমরা হচ্ছে এই ইয়াটা বের করতে পারবো, সাম্য ধ্রুবকটা বের করতে পারবো। আচ্ছা, এটা বের করে কীভাবে করে? তো বের করাই হবে। দেখো, এই বিক্রিয়াটাকে নিচে আরেকবার লিখি। N2 প্লাস হচ্ছে 3H2। N2 আর হচ্ছে H2। কি তৈরি করবে? 2NH3 এবং বিক্রিয়ার সাম্যাবস্থায় আছে। তো এই ওর সাম্যাঙ্ক আমরা কীভাবে হিসাব করবো? আর সাম্যাঙ্ক কেসি, যেহেতু সি মানে কি ঘনমাত্রার উপর ডিপেন্ড করে যদি সাম্যাঙ্ক যদি বের করি, তার ঘনমাত্রা কেসি হবে, মানে সাম্যাঙ্ক ধ্রুবক কেসি হবে কি, উপরে হচ্ছে উৎপাদের ঘনমাত্রা, NH3 এর ঘনমাত্রা, ঠিক আছে? NH3 এটাকে থার্ড ব্র্যাকেট দ্বারা আমরা ঘনমাত্রা প্রকাশ করি, এবং ওর সামনে যদি মূল সংখ্যা আছে 2, এটা হচ্ছে স্কোয়ার বা সূচক হিসেবে চলে যাবে। বুঝছো? আর নিচে হবে বিক্রিয়ক, N2। তেলগুলি বের করার আগে কি ওই ইয়াতে নিতে হইব, সমতা করে নিতে হইব কি? অবশ্যই বিক্রিয়া সমতা থাকবে না, সমতা করে নিতে হবে, সমতা ছাড়া হবে না। আবার হাইড্রোজেন আগে 3 আছে, এটা কিউব আকারে চলে যাবে, সূচক হিসেবে চলে যাবে। বুঝছো? তাহলে এই বিক্রিয়া কেসি হবে এমন। যদি কেপি বের করি, কেপি বের করতে হলে আমাদের নিতে হবে পার্শিয়াল প্রেশার বা আংশিক চাপ নিতে হবে। 3টা গ্যাস হচ্ছে যদি একটা পাত্রের ভিতরে রাখা হয়, প্রত্যেকটা গ্যাস হচ্ছে আলাদা আলাদা করে নিজেদের একটা প্রেশার সে পাত্রের সাথে মানে সৃষ্টি করে। বুঝছো? তাহলে প্রত্যেকের আলাদা আলাদা একটা প্রেশার আছে। 3টার একটা সামগ্রিক প্রেশার আছে, ওটাকে মোট চাপ বলা হয়, এবং 3 জনের একটা আলাদা প্রেশারও আছে। বুঝতে পারছো? তো আলাদা প্রেশার সেটাকে আংশিক চাপ বলা হয়। তো আমরা কী লিখব? যেহেতু উপরে হলো উৎপাদ, মানে উপরে NH3 বা উৎপাদের আংশিক চাপ নিব, পার্শিয়াল প্রেশার অফ NH3 এইটা, এবং এটার সামনে 2, এটাকে স্কোয়ার দিতে হবে, ঠিক আছে? নিচে হবে উৎপাদের পার্শিয়াল প্রেশার অফ নাইট্রোজেন ইন্টু পার্শিয়াল প্রেশার অফ হাইড্রোজেন, এবং এটাকে কিউব দিতে হবে এইভাবে।
আচ্ছা, সাম্য ধ্রুবক সম্পর্কে একটা কথা লিখছি কি, শুধুমাত্র তাপমাত্রার পরিবর্তনে পরিবর্তিত হয়। সাম্য ধ্রুবক কিন্তু ঘনমাত্রা, প্রেশার আমরা যাই চেঞ্জ করি তাতে কিন্তু কোনো চেঞ্জ হবে না। সাম্য ধ্রুবকটা শুধুমাত্র কখন চেঞ্জ হবে, তাপমাত্রার পরিবর্তন, এটা মাথায় রাখে। তো এই হলো অবস্থা, এভাবে এটা বের করে সাম্য ধ্রুবক বা সাম্যাঙ্ক। যদি হাইড্রোজেন গ্যাস এবং হচ্ছে আয়োডিন গ্যাস, যদি আমরা বের করতে চাই 2 হাইড্রোজেন আয়োডাইড, তাই না, এটা যদি কেসি বের করি কী হবে, কেসিটা হচ্ছে ওই যে উপরে ওটা উৎপাদের ঘনমাত্রা এবং এটাকে স্কয়ার করতে হবে, সাদা দিয়েছে দেখা হাইড্রোজেন, একটা হাইড্রোজেন গ্যাসের ঘনমাত্রা ইন্টু আয়োডিন গ্যাসের ঘনমাত্রা, বুঝছো? এরকম পার্শিয়াল প্রেশার বের করতে গেলেও আবার এরকম হবে, বুঝছো? আচ্ছা, তো কেপি এবং কেসির মধ্যে একটা রিলেশন আছে। যেমন এই যে এই বিক্রিয়ার ক্ষেত্রে এটা গ্যাসীয় বিক্রিয়ার ক্ষেত্রে আমি কেপি এবং কেসি দুইটাই বের করতে পারতেছি। এই কেপি কেসির ভিতরে একটা রিলেশন আছে। কি রিলেশন? রিলেশনটা হচ্ছে কেপি ইকুয়ালস টু কেসি ইন্টু আরটি টু দি পাওয়ার ডেল এন, এটা হচ্ছে তাদের সম্পর্ক। আর কি? আর হচ্ছে সর্বজনীন গ্যাস ধ্রুবক কত, 0.082 লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার ক্যালভিন, বুঝছো? আর টি হচ্ছে টেম্পারেচার, যাকে আমরা ক্যালভিনে নিব আর কি, ক্যালভিন এককে নিতে হবে। আর ডেল এন কি? ডেল এন হচ্ছে উৎপাদের মোল সংখ্যা মাইনাস বিক্রিয়কের মোল সংখ্যা, উৎপাদের মোল সংখ্যা মাইনাস বিক্রিয়কের মোল সংখ্যা। বুঝতে পারছো? ডেলেন কিন্তু আবার বিক্রিয়ক মাইনাস উৎপাদ করে ফেলো না, অবশ্যই উৎপাদ মাইনাস বিক্রিয়ক করতে হবে, মাইনাস হইলেও এটাই নিতে হবে, ঠিক আছে? কাহিনী হচ্ছে মাঝে মাঝে তোমাদের পরীক্ষায় এটাকে প্রতিপাদন করতে বলবে, যে এই সূত্রটাকে প্রতিপাদন করো, মানে এদের মধ্যে সম্পর্ক স্থাপন করো, কেপি গ্যাসের মধ্যে সম্পর্ক স্থাপন করো, এটা বলতে পারে, বুঝছো? এটা বলতে পারে, বললে তখন কী করবা? বললে হচ্ছে, যদি এরকম বলে, আসলে তোমাকে দেখাই দিই, দাঁড়াও, কপি, পেস্ট কেমনে করবো, পেস্ট কেমনে করে বুঝলে গেছি তো, বসে দিতে হবে। সমস্যা ডুপ্লিকেট বানাই, এই যে এবার ঠিক আছে, নিচে নিয়ে আসলাম। পুরোটাই নিয়ে আসি, পুরোটাকে নিয়ে আসি, কাজে লাগবে না, ডুপ্লিকেট। আচ্ছা, এবার এটা নিয়ে আসি। আচ্ছা দেখো, এই হচ্ছে বিক্রিয়া, হ্যাঁ। তো এখন এই যে থার্ড ব্র্যাকেট দিয়ে যেগুলো দেখানো হয়েছে, যেগুলো কি ঘনমাত্রা, এগুলো হচ্ছে ঘনমাত্রা, আর এই যেগুলো সব হচ্ছে চাপ বা প্রেশার, বুঝতে পারছো? তো আমরা একটা শর্ত জানি, একটা সূত্র জানি, কি সূত্র জানি? আমরা জানি হচ্ছে পিভি ইকুয়ালস হচ্ছে এনআরটি, এই সূত্রটা জানি না? জানি কি না বলো? জানি। আচ্ছা, তাহলে দেখো, তো এইখানে আমরা লিখতে পারি, কি লেখা যায়? পি ইকুয়ালস টু এন বাই ভি আর টি, এটা লেখা যায় না? লেখা যায়। এন বাই ভি দ্বারা কী বুঝাইছে দেখো, কতটুকু আয়তনের ভিতরে কতটুকু মোল, এটা বুঝাইছে না? তাহলে এটা কি ঘনমাত্রা হয়ে গেল না? বুঝেছো? এন বাই ভিটা কি ঘনমাত্রা হয়ে গেল না? তাহলে পি ইকুয়ালস টু কি সি আর টি, এটা হয়ে গেল না? ঠিক আছে, তাহলে সেই অনুযায়ী আমরা যদি এই NH2 এর যদি প্রেশার লিখতে যাই, প্রেশার অফ NH3 যদি প্রেশার লিখতে যাই, পার্শিয়াল প্রেশার অফ NH3, এটা ইকুয়ালস টু কী আসবে? সি মানে কি ঘনমাত্রা, কার ঘনমাত্রা? NH3 এর ঘনমাত্রা, বুঝতে পারছো?
NH3 ঘনমাত্রা মানে সি অফ NH3, ঠিক আছে, ইন্টু RT। এটা না, এটা হবে না, বুঝছো তো? মানে এইভাবে কিন্তু তোমাকে এইগুলোই লিখতে হবে পরীক্ষার হলে, কিন্তু এইভাবেই লিখতে হবে। আমি যা যা লিখতেছি এভাবে লিখতে হবে। আচ্ছা, এরপর পার্শিয়াল প্রেশার অফ নাইট্রোজেন। নাইট্রোজেন তুমি লিখবা কি অনুরূপভাবে, এইভাবে লিখবা। পার্শিয়াল প্রেশার অফ নাইট্রোজেন কী হবে? সি অফ N2 ইন্টু RT, ঠিক আছে। আবার পার্শিয়াল প্রেশার অফ হাইড্রোজেন, সি অফ হাইড্রোজেন গ্যাস ইন্টু RT হলো। এখন আমরা এই প্রত্যেকের মান এই কেপি এর ভিতরে বসাই দিব। যে পার্শিয়াল প্রেশারগুলো যে মান পাইলাম এগুলো আমরা কেপি এর ভিতরে বসাই দিব, কেপি এর ভিতরে বসাই দিব। কেপি এর ভিতরে তাহলে কেপি ইকুয়ালস হচ্ছে পার্শিয়াল প্রেশার অফ NH3, এটা ছিল স্কোয়ার, পার্শিয়াল প্রেশার অফ নাইট্রোজেন ইন্টু পার্শিয়াল প্রেশার অফ হচ্ছে হাইড্রোজেন, এটা ছিল কি কিউব ছিল। হ্যাঁ, এখন আমরা এখানে বসাই দিব কিসের মান বসাবো? আমরা বসাবো প্রথমে NH3 এর মান, এই যে সি অফ NH3, সি অফ NH3 ডট RT, এই পুরোটার উপরে স্কোয়ার, পুরোটার উপরে স্কোয়ার দিলে এখানে একটা স্কোয়ার পড়ে এবং RT এর উপরে স্কোয়ার পড়ে, বুঝছো? আবার পি অফ N2, এটার মান বসাবো, এটার মান হচ্ছে সি অফ N2 ইন্টু RT ইন্টু পি অফ H3, মানে হচ্ছে সি অফ মানে H2 আর কি, H2 গ্যাস ডট হচ্ছে RT, এবং এটার উপর যেহেতু কিউব ছিল এটার উপরে কিউব হবে এবং RT-র উপরেও কিউব হবে, কিউব ছিল, হ্যাঁ, বুঝছো তো? আচ্ছা, এবার RT-গুলোকে যদি আমি একটা সাইডে সরাই ফেলি তাহলে কী আসে দেখো, নিচে হচ্ছে RT-র পাওয়ার এখানে 1 আর এখানে হলো গিয়ে 3, তাহলে নিচে হচ্ছে RT টু দি পাওয়ার 4, উপরে RT টু দি পাওয়ার 2, তাই না? আচ্ছা, তাহলে এইটুকুকে আলাদা করে ফেলি আমরা। এই সি অফ NH3-কে আমরা লিখতে পারি না NH3 স্কোয়ার, এটা লেখা যায় না থার্ড ব্র্যাকেট দিয়া, মানে এটাও তো সি দ্বারা ঘনমাত্রা বোঝায়, থার্ড ব্র্যাকেট দ্বারা ঘনমাত্রাই বোঝায়, বুঝছো? আবার এখানে নাইট্রোজেনের ঘনমাত্রা কীভাবে লিখতে পারি? ইন্টু হাইড্রোজেনের ঘনমাত্রা কীভাবে লিখতে পারি? কিউ। আর এই পাশে কী হয়ে গেল? এই পাশে হচ্ছে RT এর পাওয়ার আসলো 2 - 4, বা একসাথে লেখা যায় -2, একসাথে লেখা যায় হচ্ছে -2, এটা লেখা যায়, বুঝতে পারছো? এখন দেখো এই জিনিসটা তো কেসি এর মান, এই যে এটা কেসি এর মান না, এই যে কেসিকে হুবহু পেয়ে গেলাম, ইন্টু RT টু দি পাওয়ার এই -2 জিনিসটা কি, -2টা হচ্ছে ডেল এন, মানে উৎপাদের ঘনমাত্রা ডেল এন ইকুয়ালস টু উৎপাদের ঘনমাত্রা 2 - 4 -2, এটা হচ্ছে ডেল এন, বুঝলা কি বলছি? তাহলে এটা -2 এর পরিবর্তে আমি ডেল এন লিখতে পারি, বের হলো সূত্র, এই হচ্ছে সূত্র। এইভাবে বলে প্রমাণ করতে বলে, ঠিক আছে? আচ্ছা, কেপিএসির অন্যান্য ম্যাথ আছে, সেটা দেখো কেপিএসি কীভাবে বের করতে বলে। এই বিক্রিয়া দিয়েই দেখাবো, একটা বিক্রিয়া দিয়ে সব দেখাই দিই। নাইট্রোজেন গ্যাস প্লাস হচ্ছে 3 হাইড্রোজেন গ্যাস, বলতে পারে যে কেপি এবং কেসি এর সূত্র প্রতিপাদন করা, কেপি বের করে দেখো, এটা বলতে পারে, এবং হচ্ছে 2NH3। তো কীভাবে বের করবো হচ্ছে বিক্রিয়া শুরুতে, দেখো যখন আমরা মাত্র কিছু না দেওয়া থাকে তখন, হ্যাঁ, কিছু দেওয়া নাই, তো বিক্রিয়ার শুরুতে আমরা দেখবো যে হচ্ছে ও আছে 1 মোল, নাইট্রোজেন 1 মোল, হাইড্রোজেন 3 মোল এবং উৎপাদ হচ্ছে 0 মোল বিক্রিয়া শুরুতে, মানে বিক্রিয়া তো মাত্র এখনও করতেও পারি নাই, তো উৎপাদ করতে পেরেছি 0 মোল। আচ্ছা, তো সাম্যাবস্থায় কী হবে? সাম্যাবস্থায় হবে হচ্ছে, আমরা কী বলছিলাম, বিয়োজন মাত্রা অনুযায়ী সবাই তো বিয়োজিত হয়, তাই না? যতটুকু বিয়োজন, যত পার্সেন্ট বিয়োজিত হওয়ার কথা অতটুকুই বিয়োজিত হবে। তো বিয়োজন মাত্রাকে আমরা সবসময় আলফা বলি, বিয়োজন মাত্রা। তাহলে নাইট্রোজেন থেকে 1 মোল নাইট্রোজেন থেকে ওই বিয়োজন মাত্রা হচ্ছে মানে সিঙ্গেল বিয়োজন মাত্রা হচ্ছে বিয়োজিত হবে এত মোল। আবার 3 মোল থেকে কতটুকু বিয়োজিত হবে? বিয়োজিত হবে 3 আলফা, বুঝলা? এবং এখানে কতটুকু তৈরি হবে? 2 আলফা, এভাবে তৈরি হবে। তো এগুলা কি, এরা সবাই হচ্ছে মোল, মানে এত মোলের হিসাবে, এগুলো এত মোল। তাহলে মোট মোল সংখ্যা কত পাইলাম আমি? মোট মোল সংখ্যা হচ্ছে সবগুলোকে আমরা যোগ করে দেবো, 1 - আলফা প্লাস হচ্ছে 3 - 3 আলফা প্লাস হচ্ছে 2 আলফা। এখন দেখো কত আসে, 3 আর 1 হচ্ছে 4, আর আলফা হচ্ছে -4 + 2 মানে -2 আলফা, 4 - 2 আলফা, এটা হচ্ছে মোট মোল সংখ্যা, বুঝছো? এখন
কেপি এর সূত্র অনুযায়ী আমাদের পার্শিয়াল প্রেশার দরকার হয়, পার্শিয়াল প্রেশার অফ NH2। পার্শিয়াল প্রেশার বের করার সূত্র হচ্ছে মোল ভগ্নাংশ ইনটু আংশিক চাপ। মনে আছে? মোল ভগ্নাংশ, একটু বাংলা লিখি, মোল ভগ্নাংশ ইনটু আংশিক চাপ, সরি মোট চাপ। মোল ভগ্নাংশ ইনটু হচ্ছে মোট চাপ, মোট চাপ। তো মোল ভগ্নাংশ কী জিনিস? মোল ভগ্নাংশ মানে হচ্ছে মোট মোল সংখ্যার ভিতরে কত মোল হচ্ছে NH2 এর, এটাকে বলা হয় আর NH2 এর মোল ভগ্নাংশ। মোট তো 3টা গ্যাস মিলে তো এত মোল, এই 3টার ভিতরে নাইট্রোজেন বা অ্যামোনিয়া গ্যাসের কত, অবদান কতটুকু, এটা হচ্ছে মোল ভগ্নাংশ। বুঝছো? তাহলে মোল ভগ্নাংশ কী হবে? মোল ভগ্নাংশের মান হবে হচ্ছে, নিচে হচ্ছে মোট মোল সংখ্যা 4 - 2 আলফা, উপরে হবে এই অ্যামোনিয়ার নিজের মোল সংখ্যা 2 আলফা, ইন্টু মোট চাপকে আমরা ধরে নিলাম P। এই হলো এটা হলো ওর আংশিক চাপ। আবার একইভাবে আমরা নাইট্রোজেনটাও বের করতে পারবো। নাইট্রোজেনের ক্ষেত্রে নিচে হচ্ছে 4 - 2 আলফা, উপরে হচ্ছে 1 এই যে সাম্যাবস্থাটা হিসাব করবো আর কি, 1 - আলফা, বুঝছো? ইন্টু হচ্ছে P, ঠিক আছে? আর হচ্ছে এখানে হাইড্রোজেনটা হিসাব করতে গেলে নিচে হচ্ছে 4 - 2 আলফা, উপরে হচ্ছে 1 মানে 3 - 3 আলফা, 3 - 3 আলফা ইন্টু হচ্ছে মোট চাপ P। ঠিক আছে? এখন আমরা কেপি এর ভিতরে এগুলোর মান যদি বসাই দিই, মানে কেপি বের করার জন্য কী করতে হবে? কেপি ইকুয়ালস টু ওই যে পার্শিয়াল প্রেশার হচ্ছে NH3 এটার স্কোয়ার, তারপর পার্শিয়াল প্রেশার অফ নাইট্রোজেন ইন্টু পার্শিয়াল প্রেশার অফ হাইড্রোজেন এটার কিউব। এখানে মান বসে দিলে হয়ে যাবে। এগুলো বসে দিলে লাস্টে ক্যালকুলেশন করে তুমি আলফার যেই মানটা, মানে আলফার কোনো নির্দিষ্ট মান পাবা না, আলফা দিয়ে কিছু একটা পাবা, ওইটাই হবে অ্যান্সার। এখন মান দিয়ে কীরকম প্রশ্ন আসতে পারে? মান দিয়ে প্রশ্ন আসতে পারে এইভাবে, বলে দিল যে N2 এবং হচ্ছে 3 হাইড্রোজেন গ্যাস এই বিক্রিয়াতে হচ্ছে 2NH3। তোমাকে ধরো বলে দিল হচ্ছে, তোমাকে বলে দিল যে 0.5 মোল নাইট্রোজেন আর হচ্ছে 0.5 মোল নাইট্রোজেন আর হলো গিয়া তোমার নেওয়া যায় 2.5 মোল হাইড্রোজেন গ্যাসের বিক্রিয়া করানো হলো, এটা বলে দিল। এবং এখানে বিয়োজন মাত্রা বলে দিল হচ্ছে 22%, এটা বলে দিল 22% মানে কি 0.22। বুঝছো? তাহলে এই ক্ষেত্রে আমরা কী করবো? এই ক্ষেত্রেও সেম, বিক্রিয়ার শুরুতে বা প্রাথমিক অবস্থায় তুমি দেখতে পারো কি শুধু আলফা মানটা বসাই দিলে তো হবে না? হ্যাঁ হ্যাঁ, শুধু আলফা মানটা প্রাথমিক অবস্থায় বিক্রিয়ার শুরুতে নাইট্রোজেন আছে 0.5 মোলে, 0.5, আর হাইড্রোজেন আছে কত 2.5, মানে মান দিয়ে দিচ্ছে। এখানে কিন্তু আমি আর 1 আছে কিন্তু বসাইতে পারবো না, ঠিক আছে? আর এখানে প্রাথমিক অবস্থায় 0, এটা 0, বিক্রিয়া করা নাই। সাম্য অবস্থায় গিয়ে কেমন হবে? সাম্যাবস্থায় হবে হচ্ছে এখানে 0.5 থেকে, যেহেতু নাইট্রোজেনটা 1 মোল, এই যে 1 মোল না, তাহলে এখান থেকে আলফা পরিমাণ মাইনাস হবে 0.22, বুঝলা? আর হাইড্রোজেন থেকে বিয়োগ হবে 2.5 মাইনাস 3 ইন্টু 0.22, 3 আলফা মাইনাস হবে, বুঝছো? এবং নাইট্রোজেনের ক্ষেত্রে কতটুকু উৎপন্ন হবে? 2 ইন্টু 0.22, ঠিক আছে? তাহলে আমরা এখানে নির্দিষ্ট মান পাবো, এদের সবাইকে যোগ করে মোট মোল সংখ্যা পাবো। মোট মোল সংখ্যা থেকে তারপরে ওই যে আংশিক চাপ বের করবো, মোট চাপ দেওয়া থাকবে, এটা বের করে তারপর হইতেছে কেপি এর মানটা বের করবো। পারা যাবে না? অবশ্যই তো কেপি থেকে কেসি বের করতে বলে বা কেসি থেকে কেপি বের করতে বলে। হ্যাঁ, কোনো সমস্যা নেই তো। সেম ওই এই যে সূত্রটার মধ্যে বসাই দিলে, এই যে জাস্ট কেপি ইন্টু মানে কেপি ইকুয়ালস টু কি কেসি ইন্টু RT টু দি পাওয়ার ডেল এন না, এখানে মান বসাই দিব, তাহলেই হয়ে গেল। এখানে মান বসাই দিব, আর এর মান কনস্ট্যান্ট, টেম্পারেচার দেওয়া থাকবে প্রশ্নে, আর ডেল এন এর মান তো তুমি বিক্রিয়া দেখে বুঝতে পারবা। আর কি ধরনের ম্যাথ আছে? ওই যে আয়ন শনাক্তকরণ আছে যে, হ্যাঁ, ওটার মধ্যে কি দুইটা বিক্রিয়া? দুটো বিক্রিয়া শনাক্তকারী বিক্রিয়া দিলে তো দূরে দিতে হয়, মানে কেন? বইতে যেভাবে আছে সেটাই তো দিতে হবে। কেন দুইটা কেন দিতে হবে? একটা দিলে কি হয়? সবসময় একটা বিক্রিয়াকে সম্পূর্ণভাবে শনাক্ত করা যায় না, 100% শিওর হওয়া যায় না। 100% শিওর হওয়ার জন্য যদি তোমার 3টা বিক্রিয়া করা লাগে, 3টা বিক্রিয়া দিতে হবে তো।
এটা কিরকম কথা এটা আমার লাগে 205 রেট হয়ে গেল না। অথবা যদি এমন হয় যে 100% শিওর হওয়ার মতো এই তিনটা আলাদা আলাদা বিক্রি হবে, তাহলে যে কোনো একটা দিয়ে করলেই হবে। কেসি নাম দিল। এই খেয়াল করো, এটা তোমাকে একটা প্রশ্নের ধরন বলি। তো এইখান থেকে আমরা হিসাব করে কেপির একটা নির্দিষ্ট মান পাবো না? কেপির একটা নির্দিষ্ট মান তো পাবো, বুঝছো? এবং তোমার প্রশ্নে মনে করো এখানে বলা ছিল যে আমাদের চাপের পরিমাণ হচ্ছে 1 অ্যাটমসফিয়ার, মানে ওই 1টা তো আমাদের সূত্রের ভিতরেই বসাইতে হবে, কারণ এখানে যে মোট চাপটা বসাইতে হয়, বলে দিলে 1 অ্যাটমসফিয়ার। তো তুমি সব মানটান বসায় কেপির একটা নির্দিষ্ট মান পাইছো। এখন যদি বলে চাপের পরিমাণ বাড়িয়ে চাপ যদি 2.5 অ্যাটমসফিয়ার করা হয়, তাহলে বিয়োজন মাত্রা কী পরিবর্তন হবে, আলফার কী পরিবর্তন হবে, এটা জিজ্ঞেস করলো। তখন আমরা কীভাবে করবো? সবই সেম থাকবে, পি এর জায়গায় তুমি 2.5 বসাবা। আলফারে মানে আলফার মান না বসে আলফা জায়গাতে আলফা রেখে দিয়ে, হ্যাঁ, এই জায়গায় আলফা রেখে দিবা, রেখে দিয়ে তারপরে হচ্ছে বাকি সব করে আলফার মানটা বের করবা। এবং এই ক্ষেত্রে কেপি এর মান কী হবে? কেপি এর মান তুমি আগে যেটা বের করছো এখানেও সেটাই হবে। কেপি এবং কেসি এর মান তাপমাত্রার পরিবর্তন না হলে পরিবর্তন হয় না। কেপি এবং কেসি মান শুধুমাত্র তাপমাত্রার উপর ডিপেন্ডেন্ট, অন্য তুমি চাপ পরিবর্তন করছো। হ্যাঁ, শুধু চাপ পরিবর্তন বলছো। কেপি এবং কেসির মান শুধু চাপের পরিবর্তনে পরিবর্তিত হয়, এছাড়া পরিবর্তিত হয় না। বুঝতে পারছো? এই হলো অবস্থা। কিউসি একটা আছে, কি কিউসি? কিউসি, হ্যাঁ, কিউসি হচ্ছে এই যে দেখো, আমরা যে কেপি কেসির কথা যে বলতেছি, এই যে কেপি কেসির কথা যে বললাম, এগুলো হচ্ছে বিক্রিয়ার সাম্যাবস্থার হিসাব আর কি। সাম্যাবস্থায় উৎপাদ এবং বিক্রিয়কের যেই মানে অনুপাত, এটা হচ্ছে কেপি এবং কেসি, মানে সাম্য ধ্রুব। তো বিক্রিয়া যদি সাম্যাবস্থা যে থাকবে এরকম তো কথা নাই, মানে সাম্যাবস্থা তো পরে আসবে, আগেই তো সাম্যাবস্থা থাকবে না। বিক্রিয়ার 5 মিনিট, মনে করো 1 ঘন্টা পরে বিক্রিয়ার সাম্যাবস্থা আসে, তাহলে বিক্রিয়ার 5 মিনিট পরে আমি যেই অনুপাতটা বের করবো সেটা হচ্ছে কিউসি। হ্যাঁ, বুঝলাম না যে এটা কিউসি এটা কিউসি। তো কিউসি তো আলাদা করে বের করতে বলে, সাম্যাবস্থা তো বলা থাকে। তো কিউসি হচ্ছে, কিউসি এর সূত্র সেম, একই সূত্র হচ্ছে, সবই এক। এই NH3 এর ঘনমাত্রা এরকমই হবে, স্কোয়ার হচ্ছে N2 হচ্ছে হাইড্রোজেন। তখন কি এটা সাম্যাবস্থা হিসেব করা লাগে না শুরু বিক্রিয়ার থেকে? এখন কিউসি হচ্ছে যে কোনো সময়ের বিক্রিয়ার এই হারটাকে বা অনুপাতকে বলা হয় কিউসি, যে কোনো সময়। আর কেপি আর কেসি বোঝায় হচ্ছে শুধুমাত্র সাম্যাবস্থায় এই অনুপাতটা, সাম্যাবস্থার কিউসিটাই কেসি, সাম্যাবস্থার কিউসিটাই হচ্ছে কেসি, বুঝছো? এখন তোমাকে মনে করো বলে দিল যে এই বিক্রিয়ার ক্ষেত্রে 5 মিনিট পরে বিক্রিয়ার হচ্ছে বিয়োজন মাত্রা বলেছে 5 মিনিট পরে এতটুকু করে বিয়োজিত হয়েছে। তো 5 মিনিট পরে তুমি যতটুকু বিয়োজিত হয়েছে ওটা মাইনাস করে আমরা এইসবগুলো ঘনমাত্রা বসাই দিতে পারবো, বসায় একটা নির্দিষ্ট মান পাবো। মনে করো এখানে 6.something আছে, 6.0 এটা আসছে মনে করো। আর কেসি এর মান তোমার প্রশ্নে বলে দিচ্ছে হচ্ছে 7.08। তাহলে এই দুটা কি মিলছে? মিলে নাই। কই গেলাম? এই দুটা কি মিলছে? মিলে নাই। তার মানে কি বিক্রিয়াটা সাম্যাবস্থা নাই, সাম্যাবস্থা নাই। তো কিউসি এর মানটা হচ্ছে কেসি থেকে হচ্ছে ছোটো আসছে। ছোটো আসা মানে কি? মানে হচ্ছে উৎপাদের পরিমাণ এখনও কম, ওই লেভেল এখনও আসে নাই। তার মানে হচ্ছে এই বিক্রিয়াটা আরও মানে সাম্যাবস্থা যাওয়ার জন্য সম্মুখীন বিক্রিয়া আরও হবে, আরও হয়ে তারপরে মানে বিক্রিয়াটা আরও সামনের দিকে আরও আগাবে। আর যদি কিউসি এর মানটা যদি বেশি চলে আসে কেসি থেকে, তার মানে কি উৎপাদ বেশি হয়ে গেছে, বিক্রিয়াটা আবার পিছনের দিকে যাবে, ঠিক আছে? আর কিউসিটা যদি সমান আসে কেসি এর, তার মানে বিক্রিয়া সাম্যাবস্থায় আছে। কিউসিতে তেমন কোনো ওইরকম প্রশ্ন মানে আসে না, খুব কম আসে। এগুলো বাড়িতে আর কোনো প্রশ্ন নাই না, সম্ভবত আর নাই। কেপি বের করতে হবে, আর গাইড থেকে তোমাকে প্রশ্ন দেখতে হবে, আমি কিছু মিসও করতে পারি, ঠিক আছে? তোমাকে গাইড থেকে প্র্যাকটিস করতে হবে। আমি তোমাকে একটা বেসিক ধারণা দেওয়ার ট্রাই করলাম, যে বেসিকটা ক্লিয়ার করার একটু ট্রাই করলাম। আর পঞ্চম অধ্যায় তো এখন আমি তোমাকে পড়ানোর কিছু নেই, পঞ্চম অধ্যায় সব বাংলা বলা। এখান থেকে পঞ্চম অধ্যায় থেকে সিমেন্ট উৎপাদনটা পড়বা। বলি কী কী সিমেন্ট উৎপাদন না কি, ওই যে ভিনেগার উৎপাদন আকাশ থেকে, তারপরে কি থেকে
হ্যাঁ কী কী পড়বা, ফিফথ চ্যাপ্টার থেকে পড়বা হচ্ছে সিমেন্ট উৎপাদন পড়বা। সিমেন্ট উৎপাদন পড়বা মানে সিমেন্টের উপাদানে কিছু মেইন উপাদান আছে, সিমেন্টকে শক্ত করার জন্য কী দেওয়া হয়, ঠিক আছে, বা জিপসাম কেন মিশানো হয়, এগুলো পড়বা। সিমেন্ট উৎপাদন এটা পড়বা, একদম টাটকা মুখস্থ করতে হবে এমন কোনো কথা নাই, ওইটা একটু ধারণা নিয়ে পরে লেখার সময় একটু বানাইবো না এগুলো লিখবা। তারপরে হ্যাঁ ভিনেগারটা ইম্পর্টেন্ট, ভিনেগার ভিনেগার তো এক একবার এক এক দেওয়া যায়। ভিনেগার পড়বা। এরপর বলি, তারপরে এই যে ট্যালকম পাউডার আছে না, এক মিনিট, সিমেন্ট উৎপাদন তো আমি বলতেছি অর্থনৈতিক রসায়নের কথা, এটা তো এই অধ্যায় নাই, ভুল বলছি আর কি, জানি না। ট্যালকম পাউডারও মনে হয় না, এটা পঞ্চম অধ্যায়ের এই চ্যাপ্টারে এই পেপারেরই। ট্যালকম পাউডার এবং বেবি পাউডার যেটা আছে, ট্যালকম মানে কি, ট্যালকম পাউডার এবং বেবি পাউডার এইটা বলবা। আর কি এই জিনিস কার্বন, আর হচ্ছে ফলের প্রোটাজাতকরণের ভিতরে মানে ভিতরে ক্যানিং তরল হিসেবে কী মিশানো হয় এটা বলবা। আর এই অধ্যায় কি ইয়ে আছে কি জানি বলে, ওই যে সাসপেনশন কলার এগুলো আছে এই অধ্যায়ে, জানি না তো, আমি ভুলে গেছি আছে কি না, মনে হয় নাই। হ্যাঁ আছে তো, আছে এই অধ্যায়ে আছে, এগুলো তো পড়া লাগবে। সাসপেনশন, তারপর হচ্ছে কলয়েড, এইগুলো সম্পর্কে ধারণা রাখতে হবে। সাসপেনশন কলয়েড সম্পর্কে ধারণা রাখতে হবে। তারপর কি বললাম মাত্র, কৌটাজাতকরণ থেকে ক্যানিং তরল হিসেবে কী করা হয়। দেখো এই কৌটাজাতকরণ যদি আসে, এগুলো এত পয়লা মুখস্থ করার কিছু নাই, এটা স্বাভাবিক কথাবার্তা। কী কথাবার্তা, তোমাকে যদি বলা হয় আমের কৌটাজাতকরণ করো, তুমি কী করবা, প্রথমে আমটাকে সংগ্রহ করতে হবে, ভালো আম, সেগুলোকে ধুইতে হবে, এটাকে তারপরে কী করতে হবে, ছুলতে হবে, আমগুলোকে সুন্দর সাইজ অনুযায়ী কাটতে হবে, এবং যখন কৌটাজাতকরণ করবে তখন অবশ্যই আমের আটিগুলো ভিতরে দিবা না, আমের আটিগুলো বাদ দিতে হবে, বুঝছো, সুন্দর করে সাইজ করতে হবে। এবার ওই আমটা যেন মানে ভালো থাকে ভিতরে, তার জন্য কী করতে হবে, আমাদের কেমিক্যাল মানে ক্যানিং তরল দিতে হবে। ক্যানিং তরল হিসেবে কী দিতে হবে সেটা মুখস্থ করবো, মানে সবগুলো ফলের ক্ষেত্রে একই রকম, মানে 40% চিনি সিরাপ আর কি কোনো দেওয়া হয়, যাই হোক এগুলো দিতে হবে। এবার কী করতে হবে, এবার হচ্ছে নির্বিস্ফোরণ করতে হবে, মানে ভালোভাবে আটকানোর পরে আশেপাশের জন্য কোনো জীবাণু না থাকে, ওই জীবাণুগুলোকে মারার জন্য হিট দিতে হবে বা কিছু একটা করতে হবে, পরবর্তীতে ঠান্ডা করতে হবে, বাজার ছাড়তে হবে, লেবেলিং করতে হবে, শেষ। বানায় অনেক কিছু লেখা না, এইভাবে লেখার ট্রাই করবা। পরীক্ষা যখন দিতে যাবা খাতা তুমি ফাঁকা রেখে রাখবো না পারলেও আন্দাজের কোনো না কোনো কিছু লেখা দাও, খাতা ফাঁকা রাখার তো কোনো দরকার নেই, ফাঁকা রাখলে তুমি নাম্বার পাবা না, ভুল লিখলেও নাম্বার পাবো না, আবার খাতা ফাঁকা রাখলেও নাম্বার পাবো না, তাহলে তার থেকে ভুল লেখাই ভালো। ভুল লেখাই ভালো, মানে টিচার খেয়াল না করে নাম্বার দিতেও পারে, বুঝছো, 1-2 হলেও দিতেও পারে, এই জন্য। আমি কি কিছু মিস করতেছি, চতুর্থ অধ্যায়ে আর কি কিছু আছে, কেপিকেসি না, আর তো কিছু দেখি না, আর কিছু নাই। কেপিকেসি ম্যাটটাই বেশি আসে, তারপর হচ্ছে এই যে ইয়ার বাফার দ্রবণটা, এগুলো ইম্পর্টেন্ট, তো এইগুলো খুব ভালো করে পড়তে হবে।